আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে এটা কি বললাম, যে ভোট কেন্দ্রে কেউ যাবে না, শেখ হাসিনা। জি, এটা আমার কথা নয়, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার কথা। তিনিই বলেছেন যে যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, যদিও আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করেনি, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আর সেই জন্যই নেত্রী গত দুদিন ধরে যেসব বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গ্রুপে, সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না কোনো ভোট দিতে, সেটা হোক হানা ভোট, সেটা হোক কোনো ভোট, আমরা যাব না। এবং সাথে সাথে এটাও বলেছেন আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী কেউ যদি মনে করে যে উনি আওয়ামী লীগ করে উনি এখানে স্বতন্ত্র প্রার্থী হবে, সেটাও করতে নিষেধ করেছেন। তার মানে আওয়ামী লীগের কোনো লোক প্রার্থীও হবে না। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী যারা, যে আমরা আওয়ামী লীগ করেছি, একটু ভদ্র ছিলাম, আমরা কিছু করি নাই, আমরা আওয়ামী লীগও করি নাই, আমরা কিছুই করি নাই, কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি, আমরা দাঁড়াইয়া আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আমরা জিতবো না, সেটাও নিষেধ করা হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা কেউ এই নির্বাচনে থাকবো না, যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে না ভাই, আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগ বিদেশিরা এসে আওয়ামী লীগের নির্বাচন করা যাবে না, এটা আপনাদের সকলের ভুল ধারণা। একমাত্র এখন যদি মৌলবাদীরা কোনো গন্ডগোল না করে, তাহলে এই ইলেকশন হয়ে যাবে এবং এই ইলেকশন হবে। কারণ মৌলবাদীরা যদি গন্ডগোল করে তাহলে হবে না। কিন্তু তাই বলে কেউ মনে করেন না যে আমেরিকা বা অমুক তমুক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্টপ করায় আবার আওয়ামী লীগের, না, এটা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনাই 99%। তবে এই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন টিকে, সেটা হচ্ছে যে এখানে মূল বিষয়। অনেকে তর্কাতর্কি করতেছেন, ফেসবুকে অনেকে লিখতেছেন যে তারেক জি আসার পেছনে কেউ কেউ বলছেন ইন্ডিয়া এবং রাশিয়ার হাত, কেউ কেউ বলছেন আমাদের নেত্রীর সাথে জয়ের সাথে কথা হয়ে আসছে, তারেক জি আসছে। সেইটা 50% সত্য, 50% ভুয়া। হ্যাঁ, তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছেন, কারণ তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের, যে ওনার হাতে নেই। আবার আপনার এই 2-3 দিন আগে, 4 দিন আগে, মানে তারিখ যে আসার 2 দিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন, যে তারেক জিয়া আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন। এইটার 99% ঠিক হইতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে, যে ওনার নিরাপত্তা বা ওনার কিছু করা হবে না, এইসব সিগন্যাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে হয়তো না, এটা সঠিক এসেছেন। তার কারণ হচ্ছে কি জানেন, ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী লীগকে আইনা ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব পেঁচাপেচি এখন যেতে চাচ্ছেন না। তো এমন হচ্ছে যে ঠিক আছে, একটা ইলেকশন হোক, অন্তত বিএনপি ক্ষমতায় আসুক, সেটা আবার 6 মাসের জন্য হোক আর 1 বছরের জন্য হোক। কারণ যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন হইয়া কোন একটা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট, যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে, এদেরকে সরানো যাবে না। এদেরকে সরানো না গেলে, আওয়ামী লীগ তো গত 17-18 মাস আপনারা সকলেই চেষ্টা করেছেন, কোনো ফয়দা হয়নি। তার কারণ কি জানেন, এখন উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বো, অনেকে হয়তো গালাগালিও করবেন, অনেকে বিশ্বাস করবে না। কারণ আমাদের নেতাকর্মীরা যেমন চিত্ত স্থান হয়ে রয়েছে, এক একজন এক এক জায়গায় চলে আছে, কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না, তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন। আবার যে যেখানে আছেন, 10-15 জন যেখানে আছেন, এখানে আবার 7-8টা গ্রুপিং আছে ওনাদের মধ্যে। সুতরাং না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে, না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে। সুতরাং এটা ত্রাহি ত্রাহি অবস্থা। সুতরাং এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না, বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করব সেই সক্ষমতাও এই মুহূর্তে আওয়ামী লীগের নাই। এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন, আওয়ামী লীগের এই সক্ষমতা নাই। কারণ 96 সালের যে নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় 700 ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন, সম্ভব হয়েছিল।
কিন্তু এইবার যে অবস্থা, এখনকার যে অবস্থা, তাতে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে নেই, এলাকা ছাড়া সবাই। এবং আমাদের নেতারা তো সব, এটা আপনাদের আর বইলা কি, 60%-এর উপরে পগার পার, বাকি 40% তারাও চুপচাপ। কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনে কি করবে বা কোথায় কি হবে। ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভইরা ওই আলোচনা কইরা কিছুই হয় না, ওই আলোচনার অংশগুলোই আবার ফ্লাশ হয়ে যায়। সুতরাং কিছুই করার ক্ষমতা নেই। সুতরাং একমাত্র এখন উপায় ইলেকশন করে বিএনপি আসুক, মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য। কারণ ইন্টারন্যাশনাল নিজেদের রাখতে গেলে সে দমাইতে হবে, আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে। হ্যাঁ, এখন বলতে আমরা জামিন দিবে না, না, 50% জামিন দিবে না, 50% জামিন দিবে। কারণ আইন তো কাজ করবে। এখন তো যেমন আওয়ামী লীগ দেখলেই ছাইরো না, আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইরো না, কিন্তু তখন আস্তে আস্তে ছাড়া শুরু হবে। কারণ আর বেশি দিন, 1-1.5 বছর একজন আটকা আছে, এটা থাকবে না। ছাড়বে, আন্দোলন জমাইতে পারবে, হয়তো 6 মাস লাগবে বা 1 বছর, কিন্তু আওয়ামী লীগ আবার ওই ঘুরে দাঁড়াবে। আর তখনই হয়তো আবারও সেই, আপনারা হয়তো দেখতে আজকে 4-5 দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না, একটু চিপ। এটাও এগুলো প্ল্যানিংয়ের অংশ। যারা জিও পলিটিক্স বুঝেন, যারা যারা রাজনীতি বুঝেন, তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করবো বলেই হয় না, একটু সময় লাগে, গুছাইতে সময় লাগে। জিও পলিটিক্স যেমন 20-25 বছর লাগে একটা ঘটনা ঘটাইতে, তেমনি এগুলো করতো, এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে। সেই সময় গত 17 মাসে চেষ্টা করা হয়েছে, পারে নাই। এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবে। তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা নয়, বা মন খারাপের কিছু নাই যে হায় হায় বিএনপি ক্ষমতায় আসলে কী হবে। না ভাই, আসুক 6 মাস বা 1 বছর, সর্বোচ্চ না হয় 3 বছর, আমি বলবো 29 সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে, কিন্তু এর ভিতরে বিএনপিকে ফালাই দেওয়া হবে এবং আওয়ামী লীগ সহ আবার একটা নির্বাচন হবে। আর এখন আওয়ামী লীগও যেটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক, আওয়ামী লীগের অন্তত মুখ থাকবে, সারা পৃথিবীরে বলতে পারবে যে আপনারা আমাদের সময় বলেন যে নির্বাচন ভালো ছিল না, আমরা তো কোনো দলকে ব্যান করে দিয়ে নির্বাচন করিনি, কিন্তু ওরা তো ব্যান করে দিয়ে নির্বাচন করছে। যেন শুধু আওয়ামী লীগ না, 14 দল করতে পারবে না। কাদের সিদ্দিকী অলরেডি ঘোষণা দিয়েছে করতে পারবে না, জাতীয় পার্টি হয়তো ঘোষণা দেবে। আবার এদিকে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি করতে, তার মানে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের কিছু ভোট আসে। এগুলো বুঝেই আমাদের নেত্রী বলে দিয়েছে একটা লোক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আওয়ামী লীগের যে 30 বা 40% ভোট আছে, এদের কেউ ভোট কেন্দ্রে যাবে না। এরপরে আর কয় পার্সেন্ট ভোট হয় সেটা দেখেন, কত গন্ডগোল হয়, কত মার্ডার হয়, সেটা দেখতে থাকেন। এটাই হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত মানতে হবে যে আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হবে না, এবং আওয়ামী লীগ সমর্থক কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। এবার ভোটই দিব না, আমরা ঘরে বসে থাকি, সেটাই হচ্ছে মূল কাহিনী। রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। কি শর্ত মেনে নিয়ে তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন সে প্রসঙ্গে সবচেয়ে বেশি যেই বিষয়টি আলোচিত হয়ে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সুযোগ আবারও সৃষ্টি করার একটা শর্ত মেনে তিনি দেশে এসেছেন। তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে
তিনি ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন, এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তারপর 25 তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজে লাগতে হবে, যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য, যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান আসলে কোনো প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না। তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত আসে, যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে, সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয়। এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল। এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ। কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন, তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব, কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব। কারণ তারেক রহমান আসার পরপরও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন 17 বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে, কিন্তু যুব দলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময়। এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যেসব অভিযোগ, তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে, যেই 21শে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল, সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান। কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যেসব মামলা থেকে খালাস পেয়ে, তার মধ্যে একটা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা, মানে বিএনপি যখন গত 15 মাস কোণঠাসা অবস্থায় ছিল, তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের উপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতা কর্মী সমর্থকেরা। এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব মব হামলার ঘটনা ঘটছে, বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে, সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দই জড়িত থাকছেন। কাজে এই অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসেবেও এই দুই দলের কাছাকাছি আসা সম্ভব, সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল। কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে। আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, শুধুমাত্র এই শর্তেই তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে। ভারত তারেক রহমানকে যে ভীষণভাবেই সমর্থন করছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট। ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে
শোক বইয়ে লিখে এসেছেন যে খালেদা জিয়াকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কাজেই ভারত যে বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানের বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগঢাক করছে না। কিন্তু এই বিএনপি কি আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে? আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে? বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল। এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল, সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন, সেখানে পরিষ্কার যে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার জন্য যেমন আওয়ামী লীগ, বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে দায়ী করে, ঠিক তেমনি বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। শুধু কি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্যই বিএনপি, নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে দায়ী করলেন, শেখ হাসিনাকে দায়ী করলেন, নাকি শেখ হাসিনাকে আসলে তারেক রহমানদের পুরো পরিবারের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে 2 ছেলে মা থেকে আলাদা, এক ছেলের মৃত্যু হলো মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায়, এই পুরো পরিস্থিতিটার জন্যই বিএনপি আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে দায়ী করে? কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় 2015 সালের 24শে জানুয়ারি মাত্র 45 বছর বয়সে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ। নজরুল ইসলাম খানের এই বক্তৃতাটা এই যে বিএনপির এক রকমের আনুষ্ঠানিক অবস্থান আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে, সেটা বুঝতে অসুবিধা হয় না। এবং সে কারণেই তারা এই দিনটিকে বেছে নিয়েছিলেন, কারণ তারেক রহমান আসার পর থেকে যেটা বলছিলাম, ভীষণভাবে এই প্রচারণা চলছিল যে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে দেশে আসার সুযোগ পেয়েছেন। তরুণ নেতারা, জাতীয় নাগরিক পার্টির তারা জামায়াতে ইসলামীতে গিয়ে যোগ দিল এবং বলতে থাকলো যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলকে তাদের কাছে বিচার সংস্কার মানে জুলাই আন্দোলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে না। নজরুল ইসলাম খান বলছেন যে খালেদা জিয়াই ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ, প্রধান অনুপ্রেরণা। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে স্মরণ করতে ঢাকায় উপস্থিত, তখন নজরুল ইসলাম খান তার বক্তব্যে বিএনপির তরফে এটাও মনে করান যে খালেদা জিয়া যেমন 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন, ঠিক তেমনি তিনিই ছিলেন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। নজরুল ইসলাম খান বললেন, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে
তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত ১/১১ সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। তবে রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে পরম শত্রুও যেমন মিত্র হয়ে উঠতে পারে, তেমনি রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। তারেক রহমান যখন 2008 সালে দেশ ছেড়েছিলেন তখন তো নয়, এমনকি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের 12-13 তারিখে তারেক রহমান দেশে ফেরবার তারিখ ঘোষণার আগ পর্যন্ত, এমনকি 25শে ডিসেম্বর তিনি দেশে পা রাখবার আগ পর্যন্তই সম্ভবত একটা বিরাট অংশের মানুষ ভাবতেই পারেন নাই যে সত্যি তারেক রহমান শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন এবং এতটা সম্বর্ধিত হয়ে দেশে বিদেশে এতটা গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ফিরতে পারবেন। কাজেই রাজনীতিতে কখন যে কি পাল্টে যায়, কোন দাবার গুটি কোথায় কোন চালে কাজে লাগে তা বলা সত্যি মুশকিল।